কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, ভালো আছি। জি, ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমাদের চ্যানেল হচ্ছে 16, চ্যানেল 16। আর আমাদের সাথে অনেকে যুক্ত হন। দর্শক মণ্ডলী আমাদের সাথে প্রশ্ন করবেন। সেই মতামতগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো এবং দর্শকরা যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন। আমাদের আজকের অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে যেখানে আছেন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বর্তমান অবস্থা, গত ৯ মাস বাংলাদেশ কেমন চলেছে, বাংলাদেশের বর্তমান অবস্থা কি, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে কিনা এবং আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। আবার কেউ কেউ বলছেন উনি একজন মানুষ, দেশে কোনো নির্বাচন চায় না, সেটা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন। যাই হোক, আর বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচন, এবং তারেক রহমান গতকাল বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে অন্য কথা বলেছেন এবং বাংলাদেশে বহুল উচ্চারিত একটি শব্দ হচ্ছে ডিসেম্বর অথবা জুন, বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই কথা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার গত 6 মাস যাবৎ নড়তে পারছে না। একই কথা তারা উচ্চারণ করছেন এবং বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর একটা চেষ্টা চলছে। কেউ কেউ আবার বলছেন যে, মজা করে বলেন যে সিঙ্গাপুরের মতো হবে বাংলাদেশ। ছোট হতে হতে আয়তনে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, উন্নত আর হবে না। আচ্ছা, যাই হোক, আমরা সেটা কোনোটাই চাই না। আমরা চাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক এবং সেই চেষ্টা বিগত সরকার যেমন করেছে এই সরকার কেমন করছে সেটি আমরা আজকে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন যারা যুক্ত হয়েছেন, তাহলে অন্য অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের বেকারত্ব কোথায় আছে, কিভাবে আছে, আইনি বিভিন্ন বিষয় নিয়ে আজকে, যেহেতু আমাদের সাথে একজন অ্যাডভোকেট আছেন, সাবেক মন্ত্রী রেজাউল করিম, তার কাছ থেকে আমরা ব্যাখ্যা জানতে চাইব। জি, আমরা তাহলে শুরু করতে পারি। জি। জি, আমি প্রথমে একদম শুরু থেকেই শুরু করি। মানে আহ, উম, 5ই আগস্টের কথা থেকেই শুরু করতে চাই। 5ই আগস্টে আমরা একটা কথা বেশ আলোচনায় এসছে এবং সেটি নিয়ে এখনো আলোচনা হচ্ছে, তর্ক বিতর্কও হচ্ছে। তখনকার বলা হয়েছিল যে আপিল বিভাগ বা রেফারেন্স নিয়ে প্রধান বিচারপতির স্বাক্ষর বা আপিল বিভাগের স্বাক্ষর, সেটি নিয়ে কিন্তু সরকার, উপদেষ্টা মণ্ডলী কিভাবে হয়েছেন সেটি রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়িয়েছেন। কিন্তু আমরা, সেনাবাহিনী যখন 626 জনের তালিকা প্রকাশ করলো, তখন দেশবাসী দেখতে পেল যে প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন এবং আপিল বিভাগেরও কেউ ক্যান্টনমেন্টে ছিলেন। তো কিভাবে সম্ভব যে তাদের স্বাক্ষর নিয়ে সরকার এই উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল? আপনি যদি একটু আইনি ব্যাখ্যাটা দেন, কিভাবে সম্ভব হয়েছে সেটি। ধন্যবাদ ইসমাইল ভাই, আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলাদেশে আপনি থাকা অবস্থায় বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। মাঝে মধ্যে আপনার বিভিন্ন পুরনো প্রোগ্রামের ক্লিপগুলি ফেসবুকে দেখি এবং খুব এনজয় করি। আর আচ্ছা, 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 আচ্ছা। আপনার প্রোগ্রামগুলো, এখন যে সকল প্রোগ্রামগুলো আপনি করেন সেগুলো প্রায়ই আমি খেয়াল করি। হয়তো আমার জি, জি। এভাবে আপনার সঙ্গে আলোচক হিসেবে আসা হয় না। আপনাকে আসা অনেক হয় না। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, এবং জি, জি, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার জি, সেই রুচিটা এখনো রয়েছে। আপনি প্রবাসে থেকেও মানসিক জি, অবস্থাটায় প্রিয় জন্মভূমিকে মাথায় রেখেই বিভিন্ন জি, জি, মানুষের জি, আলোচনা মতামত নিয়ে আসছেন। এইটা হচ্ছে জি, দেশের সঙ্গে যে নারীর টান, সেটা আপনি রক্ষা করছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখুন, জি, জি, সাম্প্রতিক থ্যাংক ইউ। সময়ে কিছু কথা উঠেছে জি, যে যে সরকারটি এখন রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকার জি, কে? হ্যাঁ, এটা নিয়ে বিতর্কের অবকাশ সৃষ্টি হলো যখনই সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ডকুমেন্টস বাইরে আসলো যে নিরাপদ আশ্রয়ের জন্য কারা কারা ওখানে ছিলেন। তার ভিতর দেখা জি, যায় যে মাননীয় প্রধান বিচারপতি, বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি, বিচারপতি এনায়েতুর রহিম তাদের ভিতরে জি, ছিলেন। এখন জি, ক্যান্টনমেন্টের ওই নোটিফিকেশনটা কিন্তু লেখা নাই যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তারা ছিলেন, কিন্তু জি, এটা আছে যে নিরাপত্তাহীনতার কারণে তারা সেখানে ছিলেন। এখন কেউ কেউ জি, বলে যে ওই 5 তারিখের পরে ওনারা ছিলেন না, আর কেউ কেউ বলে যে 5 তারিখের পরে তো আরো ভয়াবহ নৈরাজ্য এবং মব টেরোরিজম এটা শুরু হয়ে জি, গেছিল। কাজে ওই মুহূর্তে তো 5 তারিখে অনেকে টের পায় নাই, তারপরে তো আরো ভয়ঙ্কর অবস্থা ছিল। ফলে তারপরে তারা বেরিয়ে আসছেন, এইটারই বা গ্রহণযোগ্যতা কোথায়? এবং ক্যান্টনমেন্টের প্রেস ব্রিফিং এ বা সরি প্রেস নোটে কিন্তু এ কথা নাই যে ওনারা 5 তারিখ পর্যন্ত ছিলেন বা 6 তারিখ বা 8 তারিখ পর্যন্ত ছিলেন, কিছুই নাই। ফলে একটা গোলক ধাঁধায় আছি। আর সেটাকে আরো একটু জটিল করে তুলেছে
সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, যিনি বাংলাদেশ মুসলিম লীগেরও সভাপতি, জনাব মহসিন রশিদ, তিনি জনস্বার্থে বিভিন্ন কাজকর্ম করেন এবং খুব সাহসী কথা বলেন। উনি বারবার নোটিশ দিয়েছেন প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেলকে, আইন মন্ত্রণালয়কে, এমনকি ওনার বক্তব্য অনুযায়ী বঙ্গভবনকে। উনি জানতে চেয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতির উপদেশ চাওয়ার যে ডকুমেন্টসটা, সেইটার কপি আমাকে দেয়া হোক। এই উপদেশ যেটা দিয়েছেন, যেটাকে রেফারেন্স বলা হয়, সেইটার দেয়া হোক। এবং কোন তারিখে কোথায় বসে এই মিটিংটা হলো জজ সাহেবদের, কোর্ট রেফারেন্স মানে কিন্তু কোর্টে বসতে হবে, এটা স্বাভাবিক। অবশ্য চিফ জাস্টিস তার রুমের ভিতরেও কিন্তু কোর্ট বসাতে পারেন। এখন উনি দীর্ঘদিন এটা চাইতে চাইতে টায়ার্ড হয়ে গেছেন, দেওয়া হয় না। তারপর উনি বাধ্য হয়েছেন হাইকোর্টে যেতে। হাইকোর্টে রিট করার পরেও সেই রিটটায় কোনো রুল ইস্যু করা বা প্রতিপক্ষকে কারণ দর্শানো বা তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে হাইকোর্ট ডিভিশন সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এটাই আরো ঘনীভূত হয়ে গেছে যে যদি ডকুমেন্টই থেকে থাকে এবং প্রপারলি এটা এসে থাকে, তাহলে এটা ওনাকে দেয়া হচ্ছে না কেন? বাংলাদেশে তো একটা আইন আছে, তথ্য অধিকার আইন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়ে আসছিলেন। যে কোনো নাগরিক শুধু ডিপ্লোম্যাটিক এবং নিরাপত্তা জনিত অত্যন্ত গোপনীয়তা ছাড়া যে কোনো তথ্য নাগরিক চাইলে তাকে দিতে হবে। তা মহসিন রশিদ তো বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী, একটা রাজনৈতিক রেজিস্টার্ড রাজনৈতিক দলের প্রধান। তিনি চাচ্ছেন, সমস্যাটা কোথায়, কেন তাকে এগুলো তথ্য সরবরাহ করছে না? যখনই করা হচ্ছে না তখনই কিন্তু অনেকের ধারণা যে ওই যে গ্রামে একটা কথা আছে, ডালমে কুস কালা হয়, তখন সবাই ধরে নিচ্ছে এখানে বোধহয় কোনো সমস্যা আছে। এই কারণে তথ্যপত্র দেওয়া হচ্ছে না। ফলে এই সন্দেহটা দূর করার জন্য তথ্যপত্র দেওয়ার যে প্রয়োজনটা ছিল, এইটা তারা যে বোঝে না এটা আমি বলবো না, বোঝার পরে হয়তো দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এখন এর পরেরটা হলো, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চেয়েছিলেন। সেখানে আমি ওই ডকুমেন্টটা, আমার কাছে ডকুমেন্টটা আছে, আপনার দর্শক শ্রোতাদের জন্য আমি বিষয়টাকে সামনে তুলে ধরলাম যে যে ওপিনিয়নটা সেখানে আছে এবং তারা যে মতামতটা দিয়েছেন, সেই মতামতের একটা টাইপ কপি বাইরে গেছে, তাদের স্বাক্ষর নাই সেখানে, এবং এটা টাইপ কপি হতে পারে। সেখানে আমি একটু পড়ি যে লেখছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখানে একটু থামিয়ে কথা বলতে চাই। চিফ জাস্টিসের পত্র, হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও একটা ভার্চুয়াল মিটিং এ বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। আবার আমাদের মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক এবং বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট, তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটা ইন্টারভিউতে গেছিলেন। সেখানে রাষ্ট্রপতিকে উনি বাইদি বাই জিজ্ঞেস করছেন যে পদত্যাগ পত্রের বিষয়টা কি। রাষ্ট্রপতি বলছে যেটা ক্যাবিনেট সেক্রেটারিও খুঁজছে, আমরাও খুঁজছি, এটা আমাদের কাছে নাই। তাহলে রাষ্ট্রপতির দপ্তরে যেখানে থাকার কথা সেখানে পদত্যাগ পত্র নাই, এবং যিনি পদত্যাগ করেছেন মর্মে বলা হচ্ছে তিনি বলতেছেন আমি পদত্যাগ করিনি। তাহলে যে সুপ্রিম কোর্ট বিগিনিং এ যেটা বললো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেইটা কিন্তু এস্টাবলিশড হয়নি। সেকেন্ড হলো, রাষ্ট্রপতি 6 আগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি তো প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী নিয়োগ, এই দুটো ছাড়া আর কোনো কিছু করবেন না উইদাউট কনসালটেশন অব দি হেড অব দি গভর্নমেন্ট। তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কখন রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করলেন যে সংসদ ভেঙে দিতে হবে? আর দৈব দুর্বিপাক হয়নি, বাংলাদেশে মেয়াদটাও শেষ হয়নি। মেয়াদ যদি শেষ না হয়ে থাকে সংসদের, আর যদি অনিবার্য মানে অ্যাক্ট অফ গড জাতীয় কোনো ঘটনা না ঘটে থাকে, তাহলে তো সংসদ ভাঙতে গেলে সংসদ নেতা, বিরোধী দলীয় না সরকার দলীয় প্রধান যিনি, তার অ্যাডভাইসে সংসদ ভাঙবেন। তাহলে সংসদ উনি ভেঙে দিয়েছেন, এটাও কি প্রপার হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু লিগ্যাল কোশ্চেনটা আসছে। তারপর হলো, প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব হয় নাই। তাহলে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে
8/8/2024 তারিখে সোয়াংশ স্মারকের প্রেতেও পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদের বর্ণিত গুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত যাচনা করা হয়েছে। অর্থাৎ আচ্ছা 106 আর্টিকেল অনুযায়ী মতামত চাওয়া হয়েছে। এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো, এটা চাওয়া হলো কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে আইনমন্ত্রী তো ছিলেন না কেউ, আইনমন্ত্রী তো হুম আনিসুল হক ছিলেন। হুম যদি হুম হুম আনিসুল হক না থেকে থাকেন, তাহলে আইন মন্ত্রণালয় থেকে কার নির্দেশে এই ডকুমেন্টটা আসলো? যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রধান বিচারপতির কার্যালয়ে একটা যাচনা পত্র আসলো যে মহামান্য রাষ্ট্রপতি পাঠিয়েছেন, ওই সময় তো কোনো আইনমন্ত্রীও ছিল না, তাহলে এক্সিকিউটিভ অর্ডারটা কে দিয়েছিলেন? তৎকালীন আচ্ছা যিনি আচ্ছা সচিব, তিনি তো সুয়ামোটো এটা করার কোনো সুযোগ নাই। আর হুম, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী, একসময় ছিল সচিবরা, এখন কিন্তু মন্ত্রী। তাহলে কোনো মন্ত্রী না থাকলে কার ইনস্ট্রাকশনই প্রসিড করলেন? আর মহামান্য রাষ্ট্রপতি যদি পাঠান, তাহলে তো রাষ্ট্রপতির কার্যালয় যেটা বঙ্গভবন, সেখান থেকেও ডাইরেক্ট প্রধান বিচারপতির কাছে অনেক করেসপন্ডেন্স আসতে পারে। তো সেখানে পারে এই যে জিনিসটা আসলো, এই মাঝখানে কিন্তু একটা ভ্যাকুয়াম, এই জায়গাটা কিন্তু কার ইনস্ট্রাকশনে আইন মন্ত্রণালয়টা পাঠালো, সেটা এখনো সন্দেহজনক অবস্থায় রয়ে গেছে। এই রহস্যের জট কিন্তু এখনো খোলে নাই। দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো। এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের নিয়োগ হয়েছে 8 তারিখে। আপনি খেয়াল করে দেখবেন, 8 তারিখে তার নিয়োগ হলে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ। তো সাংবিধানিক পদে নিয়োগ হতে গেলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তা রাষ্ট্রপতি তো, আইন হচ্ছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া কোনো নিয়োগ করতে পারবেন না সরকার প্রধানের কনসালটেশন বা রিকোয়েস্ট ছাড়া। তাহলে ওই সময় যদি আমি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই যুক্তির খাতিরে, তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রসেসটা প্রসিড হলো কিভাবে? 8 তারিখে তো সরকারের প্রধানমন্ত্রী ছিল না, ওনাদের কথাই যদি ধরে নিই, তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগটা হলো কিভাবে? আচ্ছা, যুক্তির খাতিরে ধরে নিলাম যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, 8 তারিখে নিয়োগ হলো এবং 8 তারিখেই তারা ফুল বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন, ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল? তার নিয়োগটা পত্রটা কয়টার সময় গেল, ফুল কোর্ট কয়টার সময় বসছিল? কোনো জায়গায় কিন্তু এগুলো নাই। তারপরে মহসিন রশিদের জায়গায় আবার ফিরে আসি, তিনি জানতে চেয়েছিলেন যে ফুল কোর্ট রেফারেন্সের জন্য কোর্ট কোথায় এজলাসে বসছিলেন। কোর্ট তো বসতে হবে, ভার্চুয়ালি বসতে পারে, তারা ফিজিক্যালি বসতে পারে। এইটারও কিন্তু জি জবাব জি এখন পর্যন্ত যাওয়া যায়নি। আমি প্রতিটি জায়গায় আপনাকে আপনার কাইন্ড অ্যাটেনশনে আনছি। না, তারপরে আইনি বলছে, ব্যাখ্যা হ্যাঁ প্রয়োজন আছে, জি জি প্লিজ। এরপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, অর্থাৎ সুপ্রিম কোর্টই বলতেছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো বিধান নাই। বিধান এটা সুপ্রিম কোর্টের ক্লিয়ার কথা। জি 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 তাহলে জি উল্লেখিত বিষয়ে সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য, নোটেড প্লিজ, নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গা, বলছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে, অন্তর্বর্তীকালীন জি সরকার কিন্তু না। আমি হুম, এই ডকুমেন্টসটাকে দেখেন, হ্যাঁ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ নট অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো হ্যাঁ, মতামত দেয়নি। হুম, কি কারণ দেয়নি? না না আমার ধারণা, আমি আইন জগতের একজন ছাত্র হিসেবে, কারণ সুপ্রিম কোর্টও জানে যে আইনের ঊর্ধ্বে সুপ্রিম কোর্টও না, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, খন্দকার ইসমাইলও না, আমিও না। তা জি জি কনস্টিটিউশনে যেটা নাই, সেটা সুপ্রিম কোর্ট জি কিভাবে দেবে? যদি আমি এই রেফারেন্সটাকে ধরে নিয়ে এটা হয়েছে, তাহলে তারাও বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। এক জায়গাও বলে নাই আচ্ছা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন, এই কথা কিন্তু আচ্ছা কোথাও নাই। আচ্ছা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল, এটা সংবিধানে নাই। তাহলে এইটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে দেশবাসীর মধ্যে, জনগণ ভাবছে কিন্তু এটার আইনি ব্যাখ্যাটা কি? এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কি বৈধ নাকি অবৈধ, বা সাংবিধানিক ভিত্তি কি? কি কারণে আমি এখন? আমি বৈধ অবৈধ না বলে, আমি আইনের জি ছাত্র, আমি শুধু এই জায়গাটাই বলি, জি সংবিধানে আইনি যেটা নাই, ব্যাখ্যা প্লিজ। জি সংবিধানে যেটা নাই
জি, সেটা তো জি। কেউ দাবি করলে হবে না। ধরেন আপনি প্রবাসে কাজ করতেছেন, আপনি যদি বলেন যে আমি প্রবাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বলতে পারবেন না, আমি বলতে না, পারবো না, 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 কারণ না, না। কনস্টিটিউশন যেটা পারমিট করে না। আর সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার নাই বলে ওখানে থেমে যেয়ে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে, ব্যবস্থা সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি, এই কথা কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই। ফলে আচ্ছা, এখন আচ্ছা। যারা নিজেরা ক্লেম করতেছেন, এখন আমাকে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাকে বলছেন যে সে আমাদের চেয়ে একটু জুনিয়র, সে আমাকে বলছে ভাই বিষয়টা তো এরকম হতে পারে, প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন কে? আমি বললাম রাষ্ট্রপতি। বলে তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকারের না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট কনস্টিটিউশনে নাই। আবার ওনারা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে সমুন্নত রাখবো, এই সংবিধানকে সংরক্ষণ করব, এই সংবিধানকে অনুসরণ করব, অর্থাৎ জি। প্রিজার্ভ এবং এই কনস্টিটিউশনকে প্রসিড করার কথা ওনারা বলছেন। তাহলে ওই সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানকে মেনে চলার কথা যদি ওনারা বলেন, তাহলে সংবিধানে যেটা নাই সেটা উনি ক্লেম করতে পারেন না। পারেন না, ইউনূস স্যার পারেন বলতে না। পারেন যে আমি প্রধান উপদেষ্টা, কারণ তা নিয়োগ করছে রাষ্ট্রপতি, এইটা বলতে জি। পারেন আমি প্রধান উপদেষ্টা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যাবার মতো অবস্থা কনস্টিটিউশন তাকে সেটা নাই। পারমিট করে নাই। তাহলে আমাদের কনস্টিটিউশন যেহেতু এখনো বহাল আছে, এটা সাসপেন্ড হয় নাই, বাতিল হয় নাই। আর শপথ নিয়ে যখন বলছেন যে এই সংবিধানের বাইরে যাব না, এই সংবিধানকে মানবো, তাহলে ওই সংবিধানে যেটা নাই আপনি এটা চাইতে পারেন না। আবার সংবিধানের আর্টিকেল 7 এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করতে চান, বিলুপ্ত করতে চান, নস্যাৎ করতে চান, মানুষকে উদ্বুদ্ধ করতে চান, উদ্বুদ্ধ করার চেষ্টায় জড়িত হন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান ভঙ্গের। সংবিধান ভঙ্গের সাজা রাষ্ট্রদ্রোহিতার যে সাজা, সেই সাজা। আমি যদি সেই লিগাল অ্যাসপেক্টসে যাই, তাহলে ওনরা এখন যেটা করতেছেন, বলছেন সংবিধান ঠিক রাখবো, করতেছেন সংবিধানের বাইরের কাজ। তাহলে কি ওই 7 এতে ওনাদের যেভাবে অভিহিত করার কথা 7 অনুচ্ছেদে বলা হয়েছে, সেই জায়গায় তো ওনারা পড়ে যান। ফলে হুম, হুম। কনস্টিটিউশনাল অ্যাসপেক্টসে, লিগাল অ্যাসপেক্টসে, সুপ্রিম কোর্টের রেফারেন্সে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নাই, এটা যদি কেউ বলেন, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এস পার ল। জি, জি, অনেক ধন্যবাদ। চমৎকার ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক। আমরা সব আইনি ব্যাখ্যা আজকে শুনবো। আমাদের যেহেতু আজকে একজন ব্যারিস্টার আমাদের সামনে আছেন, তিনি কথা বলছেন আইনের ফাঁক-ফোকরগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে। সেই কনফিউশন গুলো দূর করার জন্য আমাদের সমর রেজাউল করিম সাহেব আজকে কিছু ব্যাখ্যা দেবেন। আচ্ছা, একজন একটা পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন না, ঠিক ১০৬ নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে। আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায়? এই ধরনের একটা বক্তব্য একজনে কোশ্চেন করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য। মুন্না, আমরা যদি ওই যে ১০৬ তুমি যেটা দেখিয়েছো এটা যদি আবার একটু দেখাই। মুন্না, তুমি কি শুনতে পাচ্ছ? ১০৬ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে। আইন রাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায়? এই যে যে আইন এটা কি? মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে, কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল। আইন জি, মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে বলছে, তা আইন মন্ত্রণালয়ের তো এক্সিকিউটিভ প্রধান হচ্ছেন আইনমন্ত্রী। তাহলে জি। সচিব যদি এই ফাইলটা প্রসিডও করেন, তাহলে আন্ডার হোয়াট ইনস্ট্রাকশন, হু গিভ দি ইনস্ট্রাকশন, কার ইনস্ট্রাকশন ছিল, কারণ আইন মন্ত্রণালয় হ্যাঁ, তখন মন্ত্রী শূন্য অবস্থা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমরা সেদিকে যাই। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা সংবিধানে নেই। সংবিধান, তারা যদি সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন, কিন্তু এটার বৈধতা আইন দেয় না। আচ্ছা, আদালতের সামনে আপনার কাছে যেহেতু কথাগুলো শুনতে পাচ্ছি ভালোই লাগছে। একটা হলো যে দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই যে, প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের মধ্যে, এর মধ্যে বেশ কয়েকজন দর্শক, কয়েক হাজার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা লাইভটি যদি শেয়ার করে দেন, আমরা কিছু কিছু মন্তব্য আপনাদের পড়ব, আর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের আইন বিষয়ে কথা বলার জন্য ব্যারিস্টার সমর রেজাউল করিম আছেন, তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন। আমি এখন যেটা বলতে চাই যে, আপনিও আদালতে ছিলেন, কোর্ট কাচারিতে অনেকবার গেছেন।
আসামিরা নিশ্চয়ই পুলিশ হেফাজতে যখন থাকে বা কোর্টে কাছারিতে যায় তখন একটা নিরাপত্তা প্রত্যাশা করে। এটা সারা পৃথিবীরই নিয়ম। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ৯ মাস যাবৎ আদালতে যাদেরকে নেয়া হয় তাদের উপর নানানভাবে অত্যাচার করা হয় পুলিশের সামনে, জনগণের সামনে, সবার সামনে, সবাই মিলে। অনেকেই সেখানে উপস্থিত থাকে। এটাকে মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস বলা হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন আইনের লোক হিসেবে? দেখুন, একজন ব্যক্তি যখন গ্রেপ্তার হন, তিনি আসামি হিসাবে গ্রেপ্তার হন বা সাক্ষী হিসাবে আদালতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হোক, যেভাবে নেওয়া হোক, যখনই তাকে পুলিশ কাস্টডি মানে কিন্তু পুলিশের কাস্টডি না, এটা হচ্ছে রাষ্ট্রের কাস্টডিতে। তা আচ্ছা। রাষ্ট্রের অধীনে কিন্তু সবচেয়ে নিরাপদ থাকবেন যাকে রাষ্ট্র গ্রহণ করবে। সে সাক্ষী হিসাবে যদি তাকে উপস্থাপন করে বা আসামি হিসাবে কোর্টে নিয়ে যায়, তার প্রোটেকশন দেওয়া, সিকিউরিটি মেজার্স কে ইনশিওর করা, এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের পক্ষে এটা সরকার করে। সরকারের রিলেভেন্ট জায়গা থাকে, যেমন একটা থাকে ল এনফোর্সিং এজেন্সি রিলেটেড, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আর একটা হলো জুডিশিয়াল ফাংশনিং এর সঙ্গে ইনভলভ, মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন হুম। কোর্টে নেওয়ার সময় তাদের নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা দেখলাম কি, অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি ASM শামসুদ্দিন চৌধুরী, তাকে এমন ভাবে মারা হলো যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া সুস্থ হয়ে ওঠেনি। কদিন আগে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে। তার আগে দেখলাম সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে। আবার দেখলাম জনাব আমির হোসেন আমু, আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী, তার লয়ার স্বপনকে কোর্টের ভিতরে মেরে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে থ্রোন আউট করে দেওয়া হচ্ছে। আবার মানিকগঞ্জে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবেক MP মমতাজকে যে জঘন্য ভাবে তার সঙ্গে হিউমিলিয়েট করা হলো। ডক্টর রাজ্জাককে টাঙ্গাইলে যাওয়ার পথে। এই দেশের, এরা কিন্তু খুব অনারেবল সিটিজেন, দেশের সিনিয়র সিটিজেন, রেসপেক্টেবল পার্সন। আমাদের কিন্তু এদের জেলখানাও পর্যন্ত এদেরকে আলাদা ব্যবস্থা করার জন্য আইন দেওয়া আছে। তার ক্লাস অন ডিভিশন পাবে। সেখানে কোর্টে যাওয়ার ক্ষেত্রে পিছনে 2 হাত হ্যান্ডকাপ দেওয়া, মানে কেউ যদি মারতে আসে যে আত্মপক্ষ করে ঠেকাবে, ঠেকাবার কায়দাও নাই, 2 হাত পিছনে আটকানো আর তাকে মারতেছে। আর এই মারার হচ্ছে কোথায়? পুলিশের ঘেরাওয়ের ভিতর, পুলিশ কাস্টডিতে, কোর্ট প্রিমিসিসে। এরপরে কিন্তু আমরা একটা উদাহরণ দেখিনি যে ওখানে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবলকে দায়বদ্ধ করা হয়েছে, বা একজন অফিসারকে বা কোর্ট অফিসারকে, কাউকে কিন্তু ন্যূনতম কোনো অ্যাকাউন্টেবিলিটির ভিতর আনা হয়েছে, এমন কোন তথ্য আমরা দেখিনি। তাহলে রাষ্ট্রের কাস্টডিতে থাকা অবস্থায়, ওই যে 75-এর 3রা নভেম্বরের মতো ঘটনা, রাষ্ট্রের কাস্টডিতে থাকা অবস্থায় তাদের প্রতি যে হিউমিলিয়েশনটা হচ্ছে, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, লয়ারকে এনগেজ করতে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে অ্যাবসলিউটলি এগেনস্ট দি রুলস অফ ল। আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী এই কাজটা করা হচ্ছে। বরং আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনে দুইটি ইন্টারভিউ দিয়ে বলছেন এটা মব, মানুষের একটা ক্ষোভ। তার মানে ওনরা ওইটাকে জাস্টিফাই করছেন। জাস্টিফাই এখন করছেন। একটা অপরাধকে জাস্টিফাই করা হলে আমাদের দণ্ডবিধিতে কিন্তু বলা হয়েছে, ধরেন আমি একটা অপরাধী, আপনি আমাকে যদি আশ্রয় দেন, অথবা একটা অপরাধকে যদি ঢাকা দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটাও কিন্তু দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ফলে গভর্নমেন্ট এখন যেটা করছেন, এই কোর্ট কাছারিতে বিভিন্ন জায়গায় যে অসম্মানজনক ভাবে, এই যে দেখলাম রেজাউল করিম হীরাকে কি ভয়ঙ্কর ভাবে, একজন সিনিয়র মানুষ, তাকে হিউমিলিয়েট করা হলো। সারা দেশে যেটা চলতেছে, এটা মব টপ বলে অনেকে বোঝে না তো, সন্ত্রাসের, নৈরাজ্যকর, আইনহীন, বিচারহীন প্রশাসনিক একটা ব্যবস্থার মধ্য থেকে বাংলাদেশে এই দুরবস্থা চলছে। জি, জি, আমরা আপনার অনুমতি নিয়ে আমাদের দর্শক মণ্ডলী যারা রয়েছেন তাদের কিছু কমেন্টস একটু পড়তে চাই। জি, জি। এমকে ভুয়া সরকার দেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ধন্যবাদ এমকে আপনাকে। আমাদের অনেকেই মন্তব্য করছেন। আপনাদেরকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাচ্ছেন। অরুণ চন্দ্র রায়, সবকিছু যেহেতু বেআইনিভাবে হয়েছে, জনাব রেজাউল করিম এখন করণীয় কি জাতিকে জানান। ফজলুল বারীর সাথে আপনার সাক্ষাৎকার মানুষকে কাঁদিয়েছে। ও আপনার সাক্ষাৎকার আরেকটি দেখেছে ফজলুল বারী সাহেবের সাথে যেটা হয়েছে। আমরা নেক্সট HM আইয়ুব, তিনি বলছেন ভাই ওনাকে বলেন তো মাথা কি পাগল হয়ে গেছে যে হয়েছে ওনাদের, তারা কিভাবে পানিতে ডুবেছিলাম, কি বললো বাথরুমে ছিলাম, এইসব কেবল হাসির পাত্র হচ্ছে না, বুঝি নাই। আইয়ুব সাহেব আপনি আপনার ক্লিয়ার করে লেখেন প্লিজ। নেক্সট মুন্না।
আদনান রহমান, জাগো বাঙালিরা জাগো, আরো একটি যুদ্ধের প্রস্তুতির জন্য জাগো, বাংলা জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। সঞ্জয় মল্লিক, এখন ক্রিকেট বোর্ড দুর্নীতির মহোৎসব চলছে ক্রিকেট বোর্ডে। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ উপদেষ্টাকেও দায়ী করছেন, যে মানে খেলাধুলার উপদেষ্টা যিনি আছেন, ক্রীড়া উপদেষ্টা। জি। এ এইচ হাই, এ হাই, ওই সমস্ত কথা বলে লাভ নাই, তো কিভাবে রাস্তায় নামতে পারেন সেই চিন্তা করেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কিভাবে সম্মিলিতভাবে রাস্তায় নামা যায় সেটা চিন্তা করতে হবে। মনির হোসেন ভাই, বাজে কমেন্টগুলো ব্লক করে দেন। হ্যাঁ, বাজে কমেন্টগুলো ব্লক করে দাম। আমরা রুচিরও একটা দৈন্যতা যে চলছে সেটা দেখতে চাই। ভালো কমেন্টস যেগুলো করে সেগুলো দেখাও। আর যে বাজে কমেন্টস করে তার অবস্থানটা কি, পারিবারিক অবস্থানটা কি, সেটাও আমরা বুঝতে পারি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী লাইভটিকে সবাই শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি লিখেছেন ১৩ মিনিট মিস করলাম, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ধন্যবাদ। আপনি পুরো লাইভটি পরে দেখতে পাবেন। এখন থেকে শুনতে থাকুন। জি, প্লিজ। হাবিবুর রহমান অফিসিয়াল, সেনাবাহিনীর প্রধান এর কাছে সব আছে। ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনীর প্রধান বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন। দেশ গরম হয়। জিয়াউল হক, বাংলাদেশ যেভাবে মব ভায়োলেন্স শুরু হয়েছে, এর শেষ কোথায়? নাগরিকদের কি বিচার পাওয়ার কোনো স্বাধীনতা নেই? ইউনুসতন্ত্রের জাঁতাকলে পিষে শেষ হওয়ার দিন কবে আসবে? আচ্ছা, আগুনের দিন শেষ হবে একদিন। মনিরুজ্জামান, এক কথায় অবৈধ। এই সাংবিধানিক এদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। মুন্না, তুমি দেখাইতে থাকো, দেখাইতে থাকো, আমরা কথা বলতে থাকি। হ্যাঁ, এখন যে দেশে আপনি, হ্যাঁ, মব ভায়োলেন্স, আপনি যেটা বলছেন সন্ত্রাস নিয়ে আলোচনা করছে। আইন উপদেষ্টার কথা আপনি বলেছেন। আইন উপদেষ্টার বর্তমান অ্যাক্টিভিটিস, উনি একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির একজন প্রধান ছিলেন। উনি দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে রাজাকার, তিনি প্রথম উত্থাপন করেছেন। বিচিত্রা পত্রিকায় আমরা দেখেছি, ম্যাগাজিনটাতে উত্থাপন করেছেন। তিনি এখন ১৬ বছর যাবৎ আওয়ামী লীগের বিরুদ্ধে বা রাজনীতির বিরুদ্ধে বা ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশের নানান কথা তিনি বলেছেন। বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন, শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এখন আবার তিনি একদম পুরো ৩৬০ ডিগ্রি ৯০ ডিগ্রি একদম উল্টো ইউটার্ন নিয়েছেন। এই বিষয়টা আসিফ নজরুল সাহেবের, তিনি এখন আইন উপদেষ্টা, আমাদের সম্মানিত আইন উপদেষ্টা। তার নানান কথা কিন্তু ভাইরাল হয় দেশে বিদেশে। তিনি মন্ত্রী হইলে অনেক কিছু করে ফেলতেন, সেটা বলছেন। এখন তিনি উপদেষ্টা হয়ে গেছেন এবং একজন প্রভাবশালী উপদেষ্টা। ২-৩টা মন্ত্রণালয় তার কাছে রয়েছে। তার অ্যাক্টিভিটিস গুলো আপনার কেমন লাগছে? দেখুন, অধ্যাপক আসিফ নজরুল আমার খুবই পরিচিত মানুষ। আমরা একসঙ্গে বিভিন্ন টেলিভিশনে কথা বলেছি, বিভিন্ন ফোরামে কথা বলেছি, এবং একটা রেসপেক্ট অ্যাফেকশনের মতো একটা সম্পর্ক আমাদের ভিতরে। তাকে নিয়ে কোনো মন্তব্য করতে যাওয়া আমার জন্য খুব বিব্রতকর অবস্থা হয়। কিন্তু আমি খুব অবাক হয়ে যাচ্ছি, যেমন জামাত নেতা এটিএম আজহারের মুক্তির পরে সরকার আনুষ্ঠানিকভাবে, সরকারের তো একজন প্রখ্যাত প্রেস সেক্রেটারি আছেন, তিনি আচ্ছা, নীতি আচ্ছা, জি। নির্ধারণ থেকে শুরু করে সবকিছুই বলেন। সরকারের সব। পক্ষ থেকে কোনো মন্তব্য আসার পূর্বেই আসিফ নজরুল, তিনি ওই যে কয়েক ডিগ্রি আপনি বললেন সামনে গিয়েছে, তিনি ফেসবুকে স্ট্যাটাস ৩৯০ দিয়ে ডিগ্রি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। জি, তাহলে জি, জি। অতীতে অন্যায় বিচার যখন হয়েছিল, ধরিনি যে আজহারের কনভিকশন যখন হয়েছিল, তখন কি তিনি স্ট্যাটাস দিয়ে বলছিলেন যে এই ট্রাইব্যুনাল, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল, এরা যে সাজাটা দিল এটা আইন বহির্ভূত ছিল? সুপ্রিম কোর্ট যখন আপিল খারিজ করে দিল, তখন কি উনি বলেছিলেন যে এটা সংবিধান সম্মত হয়নি বা আইনের শাসনে পরিবর্তিত হয়েছে? সে সময় কেন উনি চুপ করেছিলেন, এটা নিয়ে প্রশ্ন। আর আপনি যে কাহিনীগুলো বললেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে ওনার সম্পৃক্ততা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর উত্থান নিয়ে উনি আর্টিকেল তৈরি করা, একেবারে কি বলা যায়, তৃণমূলে গিয়ে ইনভেস্টিগেটিং জার্নালিজমের মতো রিপোর্ট করা, বঙ্গবন্ধুকে যে প্রশংসা উনি করেছেন, শেখ হাসিনার যে ধন্যবাদ জানিয়েছেন, উনি এখন টোটাল ইউটার্ন করেছেন এমন ভাবে যে ওনাকে আমাদের বুঝতে আমার কষ্ট হচ্ছে যে এই কি সে আসিফ নজরুল, নাকি ক্ষমতায় যাওয়ার পর সবকিছু পাল্টে গেল, নাকি কারু সন্তুষ্টি সাপেক্ষে ওখানে টিকে থাকা যাবে, সে কারণেই তিনি ১ ডিগ্রি এগিয়ে সব কথা বলছেন। ফলে ওনার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি। উনি যেটা করছেন, এটা উনি একসময় রিয়েলাইজ করবেন যে উনি হয়তো এখন ভ্রমের মধ্যে আছেন। আচ্ছা, আচ্ছা। উনি এও বলেছেন, আরো অনেক কথা বলেছেন। উনি ২৬ লক্ষ তো বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধুর যে ওই যে আত্মজীবনী ওইটা বেরিয়েছে, হ্যাঁ, হ্যাঁ? সেটা তো বলছেন যে শেখ হাসিনাকে সে ধন্যবাদ দেওয়া উচিত, ও এত বড় একটা ধন্যবাদ মহামানব, জানিয়েছে।
এত বড় মহামানব এই দেশে জন্ম নিয়েছিল, কত স্যাক্রিফাইস করছে, সেই মহামানবের স্ট্যাচু যখন ভেঙে দিচ্ছে সরকারি বুলডোজার নিয়ে, 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন ভাঙা হচ্ছে, সে সময় খুশি আসিফ হয়েছে। নজরুলের অনুভূতি এবং একটা স্ট্যাটাসে কখনো তাকে আমরা দেখিনি, কোন সময় একটা স্ট্যাটাসে তাকে দেখিনি। এর আগে তিনি 21-এর গ্রেনেড হামলা নিয়েও কিন্তু কথা বলেছেন তখন, যে এটার বিচার হওয়া উচিত, এটার বিচার হওয়া এবং উচিত, তিনি তদন্ত হওয়া উচিত। বিএনপি কে লায়াবল করছেন যে বিএনপি এই দায় জি, জি। অস্বীকার করতে পারে না। 21শে না, না। আগস্ট 2004-এর গ্রেনেড হামলায় তিনি বিএনপি কে অ্যাকুজড করেছেন। ইয়েস, করেছেন, করেছেন। আবার এই সময় খুশি হয়েছেন খুব। যাই হোক, তখন যেটা দরকার সেটা বলেছেন, এখন যেটা দরকার এখন তিনি সেটা বলছেন। এই তো, এটা এই তো। প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে বাংলাদেশে অনেকেই আশা করেনি, তবে এখন তার স্বরূপ যেভাবে তিনি তুলে ধরছেন, এই তুলে ধরার কারণে কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে যে তাহলে কি আগের আমাদের চিন্তার আসিফ নজরুল সঠিক ছিল না, বর্তমানের আসিফ নজরুলই বাস্তবতা। কারণ উনি জি। তো বলছিলেন আবার যে একবার ক্ষমতা পেলে উনি কি করবেন, তো ক্ষমতা পাওয়ার পর উনি কি কি চেঞ্জ নিজের ভিতরে নিয়ে আসছেন, এটা দেখে মানুষ বুঝতেছে। করেছেন তো, করেছেন। উনি অনেক চেঞ্জ করেছেন। ক্ষমতা পাওয়ার পর অনেক চেঞ্জ করেছেন। আবার কেউ, কেউ বলছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ান। হয়তো আজকে ২ বছর আগে যেটা পড়িয়েছেন, ৩ বছর পরে হয়তো সেটা অস্বীকার করলেন যে, "আমি এটা পড়াইনি বা এইভাবে তোমরা নাম্বার দেইনি।" বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে তিনি থাকেন? আবার এখন ওনাকে দেখা যারা যাচ্ছে যে উৎসাহিত করতেন, বাইরের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করা যারা উৎসাহিত করতেন, তাদের কেউ কেউ তো গ্যারান্টি দিয়ে বলতেছেন উনি এই করছেন, উনি এই করছেন, উনি এই করছেন। ওনার বিরুদ্ধে যে জি, জি, কমপ্লেইন গুলো নিয়ে আসতেছে, ওই তো খুবই জি, জি। গুরুতর গুরুতর কমপ্লেইন নিয়ে আসছে। আচ্ছা, এইটা কি সংবিধান ভঙ্গ কিনা আপনাকে বা যেই রুল আছে সেটার মধ্যে আপনি আইনের ব্যাখ্যাটা দিবেন সেটা হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে একটা কথা বলতে চাই। রাষ্ট্রপতি আছেন কি নেই দেশবাসী কিন্তু ক্লিয়ার না। মানে শঙ্কিত যে আছেন কিনা। একটা মানুষ থাকলে তার এক্সিস্টেন্স বুঝাতে হয়, অস্তিত্ব বুঝাতে হয় বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বিভিন্নভাবে। প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি রাষ্ট্রপতির সাথে উনার কখনো দেখা হয় না, কথা হয় না। উপদেষ্টা মণ্ডলীয় যারা আছে তারা রাষ্ট্রপতির সাথে কখনো দেখা হয় না, তার কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না। অথচ এই রাষ্ট্রপতি পদটা, রাষ্ট্রপতি যিনি হন পদ, এই চেয়ারটাই তাদেরকে কিন্তু শপথ পড়িয়েছেন। তো এইটা কি কোনোভাবে একটু যদি ব্যাখ্যা করেন, এটা কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এটাকে আসলে কিভাবে দেখবো আমরা? দেখুন, কনস্টিটিউশনালি এখন দেশের প্রধান, এবং আমি বলবো সরকার প্রধান ও রাষ্ট্রপতি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কনসেপ্ট আমার কনস্টিটিউশনে নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে তিনি যদি প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টার কথা বলি, তাহলে তিনি নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরিচালনার জন্য। তার রাষ্ট্রপতি তো তার মিলিটারি সেক্রেটারি আছে, তার সচিব আছে, তার অনেক অর্গান আছে, তিনি তো তার অ্যাডভাইজারও নিয়োগ করতে পারেন, কিন্তু তিনি হেড অফ দি স্টেট, তিনি নিয়োগ করতে পারেন। তিনি যেমন নিয়োগ করতে পারেন, তিনি তার নিয়োগও প্রত্যাহার করতে পারেন যে কোনো মুহূর্তে। মহামান্য রাষ্ট্রপতিকে কনস্টিটিউশন পারমিট করেছে বিধায় কিন্তু তার কাছ থেকে নিয়োগ নিতে হয়েছে। না হলে তো ইউনূস সাহেবরা বসে যেয়ে বলতেন যে আমি নিজ দায়িত্বে বসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি বসে গেলাম। ওই বসার সুযোগ হুম, না থাকার কারণে কিন্তু নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয়েছে। কিন্তু তাকে যেভাবে হিউমিলিয়েট করা হচ্ছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা দেখি, সাভারে মিরপুরে শহীদ বুদ্ধিজীবীতে দেখি, রাষ্ট্রপতি যাচ্ছেন, শহীদ তাকে মিনার। রিসিভ করার ট্রেডিশনটা হলো, আমি যদি ইউনূস সাহেবকে ধরে নিই যে সরকার প্রধান, তাহলে তিনি তাকে রিসিভ করবেন। তিনি রিসিভ করেন না। এমনকি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারেননি, তাকে বঙ্গভবনে নামাজ পড়তে হয়েছে। সরকারের পক্ষ থেকে হয়তো সেভাবে আয়োজন করা হয়নি। এবং দেখি মাঝে মধ্যে কেউ চায় রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, কেউ চায় বের করে নিয়ে আসবে। এই অবস্থাটায় এখানে রিলেভেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সেনাপ্রধান কিন্তু একটা বক্তব্য রেখে বলছিল, আমি দায়িত্ব নিলাম, আমার উপরে ভরসা রাখেন। এখন ওনার উপর দেশবাসী কিন্তু ভরসা রাখছিল। উনি যদি দায়িত্ব নিয়ে ভরসার কথা না শুনাতেন, তাহলে দেশে কিন্তু ক্ষমতায় যারা ছিলেন এবং যারা ক্ষমতার বাইরে আন্দোলন করতেছেন, এখানে কিন্তু একটা কনফ্লিক্টিং ক্লাশ যেটা হতো, সেটা দেশের জন্য কল্যাণকর হতো না। সেদিন সেনাবাহিনী তাদের পক্ষে অবস্থান নেওয়ায় বা সরকারের পক্ষে দৃঢ়ভাবে না থাকায় কিন্তু পরিবর্তনটা হয়েছে। না হলে কিন্তু এটা ডিফিকাল্ট ছিল। এখন সেই সেনাবাহিনীকেও রাস্তাঘাটে হিউমিলেট করা হচ্ছে। সেনাবাহিনী দেখছি কলার ধরে টানতেছে, কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, কেউ বলতেছে যে ওয়াকার তুই এই তুই তাকারি করে নানা ভাবে যেসব কথা যারা বলতেছে, তাতে সেনাবাহিনীর যে স্ট্যাটাসটা
সেনাবাহিনী কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক। এই দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া, তাদের অবস্থানটাও আমাদের কাছে এখন অস্পষ্ট, যে তাদের এত গালিগালাজ করতেছে, তাদের এত অসম্মান করতেছে, রাষ্ট্রে মব চলতেছে। সেনাপ্রধান রিসেন্টলি কথা বলার পরও আমরা দেখলাম গতকাল মব হলো জাতীয় পার্টির জিএম কাদেরকে ঘিরে, মানিকগঞ্জে শিল্পী মমতাজকে ঘিরে। কোনো ব্যবস্থা তো দেখতেছি না। এই জন্য বুঝতে পারতেছি না যে অনুভূতিতে ধরছে নাকি বুঝতে পারছেন না, নাকি সবাই মিলে চাচ্ছেন যে বলগাহীন স্রোতে সব ভেসে যাক। সেটা নিয়েই কিন্তু এখন জাতির প্রশ্ন। আচ্ছা, আপনার সাথে মিলিয়ে আরেকটু বলতে চাই, আপনি বলেছেন আপনি সব জানেন, দেশবাসীও সব জানে যে ৫ই আগস্টে আমাদের সেনাপ্রধান বলেছিলেন, সবাই আশ্বস্ত হয়েছিল যে আমি দায়িত্ব নিলাম। যেটা আপনি বলেছেন, এটা সবাই শুনেছে। দেশবাসী আশ্বস্ত হয়েছিল যে দেশে কোনো সমস্যা হবে না বা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। কিন্তু একটানা সারা দেশের মানুষ দেখেছে মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ সবকিছু দেশের মানুষ দেখেছে। সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে কোনো কাজ হয়নি। আচ্ছা, তারপরে আবার ২৫শে ফেব্রুয়ারি তিনি বলেছেন যে দাড়ি কমা সবকিছু দিয়েছেন এবং দেশবাসীকে সতর্ক করেছেন। আমি যদি না বলি আপনারা আমাকে পরে দোষারোপ করবেন। সেইজন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম। এইভাবে দেশ চলতে পারে না। তখন সবাই আবার আশ্বস্ত হয়েছিল যে না, সেনাপ্রধান আছেন এবং তিনি দায়িত্ব নিচ্ছেন, দেশে একটা শান্তি শৃঙ্খলা তিনি ফিরিয়ে আনবেন। যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে। তারপরও আমরা থামতে দেখি নাই এবং এরপরে আবার দেখেছি সেনাপ্রধান কিছুদিন আগে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন এবং দেশের মানুষের পক্ষে, মানুষের মনের কথাগুলোই তিনি বলেছেন। ভায়োলেন্স, নির্বাচন, করিডোর, বন্দর এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন এগুলো মানুষের ভেতরের কথা। কিন্তু তারপরও আমরা তার কোনো কথার বাস্তবায়ন দেখতে পাইনি। এখন যাক, আমরা সে কথায় যাব না। আর আমি যেটা বলতে চাই, বন্দর এবং আমাদের করিডোর নিয়ে আপনার কি বক্তব্য? বন্দর দেয়া এবং করিডোর দেয়া, সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন, জনগণের সাথে আলোচনা করে দেবেন কি দেবেন না। আপনার কাছে এখন কি মনে হচ্ছে, এটা কি দেয়া হয়ে গেছে না কাজ চলছে? না, এটা তো এখনো রহস্যাবৃত। আমি আবার সুপ্রিম কোর্টের রেফারেন্সে যাই, সেখানে মাননীয় বিচারপতিরা যদি ধরে নিয়ে যে সত্যি রেফারেন্স হয়েছিল, তারা বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মানে কি? ধরেন একটা অফিসে কর্মকর্তা নাই, ও রুটিন দায়িত্ব পালন যিনি হুম। করবেন, ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দায়িত্বে যিনি থাকবেন, তিনি কিন্তু অথরিটি হিসাবে সবকিছু এক্সারসাইজ করতে কোনোভাবে পারেন না। আর আচ্ছা, আচ্ছা। বন্দরকে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করা, করিডোর দেওয়া, এটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত। ওনাদের বলা হয়, যদি ওই যে প্রেস সেক্রেটারি যে মহাজ্ঞানী, সে বলছে যে আমাদের আচ্ছা। নির্বাহী কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। করিডোর দেওয়া কি নির্বাহী কার্যের ভিতরে পড়ে? আর ও নির্বাহী দাবি করলে হবে না, কারণ সুপ্রিম কোর্ট বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য, ওই ট্রানজিট পিরিয়ডের জন্য কাজটা, এটাকে রুটিন ওয়ার্কের মতো বলা যেতে পারে। তারপর নির্বাহী কার্য যদি বলি, এটা পলিসি ডিসিশন। বাংলাদেশের ভিতর থেকে আমরা কাউকে করিডোর দেবো কিনা, আমাদের সেন্ট মার্টিনের ভিতরে ঢুকতে দেবো কিনা, কারো বেস করতে দেবো কিনা। আবার ওনাদের সময় ওনার পররাষ্ট্র সেক্রেটারি, ফরেন সেক্রেটারি বললেন সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে। তাহলে আমার সীমানা অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। আবার একজন অ্যাডভাইজার একবার বললেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। তার মানে কি দেশ কমে যাবে, কিছু অংশ ছেড়ে দেবো? যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র করা হবে, আমাদের কিছু অংশ ছাড়তে হবে, আমি তাতে রাজি হইনি। তাহলে ওনাদের কথা, কৃতকর্ম, এই সব মিলে কিন্তু মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক বলছিলেন, এখনরা দিয়েছেন কি দেন নাই, এটা কিন্তু এখন পর্যন্ত রহস্যাবৃত্ত। অনেকেই তো বলে দেওয়াটা শেষ হয়ে গেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে কেউ কেউ লিখছে যে আমেরিকার অনেককে নিয়ে এসে একটা গভর্নমেন্ট ফার্মে বসাই দেওয়া হয়েছে, তারা বেচা কেনার সবকিছু ফাইনাল করে আসছে, এখন ডেলিভারি দিচ্ছে। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, অ্যাডভোকেট ফজলুর রহমান আরো ক্লিয়ার করে বলছেন যে এই বেনিয়ারা এসে যেটা করতেছে, আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল, তাদের রিপিটেডলি তারা বলতেছেন যে এরা সব কারবার করে ফেলছে। সাংবাদিক আজিজ তো বলতেছেন এই সরকার বাংলাদেশ সরকার না, এটা আন্তর্জাতিক সরকার। কারণ এখানে যারা হুম, বসা আছেন, যেমন কনস্টিটিউশন তৈরি করবেন যিনি, তিনি বাংলাদেশের নাগরিক কিনা। এরকম ভাবে যেটা করা হচ্ছে, আমার ধারণা এরা একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনটা সফল করার ভিতর থেকে লং টাইম তারা কন্টিনিউ করবে। এবং তারা যে বেনিয়া যাদের দ্বারা পাঠানো, ওই যে
অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে দেশ চালাচ্ছে লর্ড ক্লাইভরা। এখন এই লর্ড ক্লাইভ বলতে কিন্তু তিনি আবিধানিক অর্থে একটা রেটরিক শব্দ। ক্লাইভরা মানে বহিরাগত। তা যারা বিদেশের নাগরিক, বিদেশে থাকে, বিদেশের পাসপোর্ট হোল্ড করে, ধরেন আমেরিকার পাসপোর্ট নিতে গেলে কিন্তু শপথ নিয়ে বলতে হয় যে এই রাষ্ট্রের অর্থাৎ আমেরিকার স্বার্থ রক্ষা করবে। তো আমেরিকার সিটিজেন যিনি, সে তো আর বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন না। তো তাদেরকে ভাড়া এনে বাংলাদেশে একটা তথাকথিত ওই যে আজিজ ভাই ভাষায় যে আন্তর্জাতিক সরকার গঠন করা হয়েছে, এরা কি করেছে সেটা দেখার সময় আছে। তবে বাংলাদেশের মানুষকে কেউ যদি বেকুব মনে করে এসব করে থাকে, এটা সাস্টেইন করাতে পারবে বলে আমার মনে হয় না। প্রবাসী সরকারও কেউ কেউ বলে প্রবাসী সরকার। প্রবাসী সরকার, জি। হ্যাঁ, আচ্ছা, প্রবাসের আরেকটা। লোকটাই তো নেতৃত্বে। হ্যাঁ, হ্যাঁ, প্রবাসের লোকরাই বাংলাদেশের সরকার, মানে বাংলাদেশের ভিতর থেকে প্রবাসী লোকরা এসে বাংলাদেশের ভিতর থেকে পরিচালনা করছেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি শ্বেতপত্র প্রকাশ কমিটির কমিশনের সম্ভবত চেয়ারম্যান বা চেয়ারম্যান ছিলেন, এবং তারা শ্বেতপত্র প্রকাশ করেছেন। তিনি ইদানিং আবার কিছু কিছু কথা বলছেন খুব ভালো। সেটা হচ্ছে যে এটা সত্য কথাই বলছেন, যে যা ওয়ার্ল্ড ব্যাংক যে কথাটা বলছে যে বাংলাদেশে 27 লক্ষ মানুষ নাকি আরো বেশি দরিদ্র হয়ে গেছে, এবং তার মধ্যে 18 লক্ষ হচ্ছে নারী। এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এই বিষয়ে আসলে কি বাংলাদেশের মানুষ দরিদ্র হয়েছে, বা দরিদ্র হওয়ার পথে, বা বেকারত্ব কি বেড়েছে বাংলাদেশে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি গভর্নমেন্টের এক টার্মে একটু দায়িত্বে ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রীও ছিলাম। বাংলাদেশের দারিদ্র্যের হার দুইটা স্টেজ, একটা হলো দরিদ্র, একটা হলো অতি দরিদ্র। এই অতি দরিদ্র যারা এবং যারা বিপন্ন, তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক যে প্রতিরক্ষা বলয় করা হয়, সেই বলয়ে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে তাদের দারিদ্রতা একেবারে জিরোর কোঠায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন। ফলে অতি দরিদ্রের সংখ্যা একেবারে নিঃস্ব হয়ে আসতেছিল, আর দারিদ্রের সংখ্যা কমতে কমতে অন্য জায়গায় যাচ্ছিল। এখানে কিন্তু একটা বিষয় আছে, ধরেন বাংলাদেশে অনেকেই কিন্তু গৃহহীন, আবাসহীন, কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 15-এ বলা হয়েছে মানুষের ফান্ডামেন্টাল ডিমান্ড যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। বাসস্থান, অনেকের বাড়িঘর ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু সরকারি জায়গা পড়ে থাকায় বিল্ডিং করে হাজবেন্ড ওয়াইফের নামে সরকারি টাকায় দলিল করে ইলেকট্রিক কানেকশন, বিদ্যুৎ সহ পানির ব্যবস্থা করে তাদের ওই যে আবাসহীন অবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা আশ্রয়ণ দূর প্রকল্প, করে। বাহ! হ্যাঁ, হ্যাঁ, সেটার ভিতর থেকে তাদের এইভাবে ডেভেলপ করে দিল। আবার ওই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক 106টার উপরে ছিল, সেই নেটওয়ার্কের ভিতর নিয়ে আসার কারণে কিন্তু তারা কেউ না খেয়ে থাকবে, লঙ্গরখানা খুলতে হবে অতি দরিদ্র অবস্থায়, এই অবস্থার কোথাও ছিল না। রেগুলার তাদের ভিজিএফ গম থেকে শুরু করে নানা প্রক্রিয়া দেওয়া হতো। ফলে দারিদ্র্যের সংখ্যা তিনি একেবারে কমিয়ে আনছিলেন। এই জন্য কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়াটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছিল। আর এখন যেটা হলো, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমরা বিভিন্ন কারণে ঘনিষ্ঠভাবে কাজ করেছি অনেক সময়। তার তিনি তো এই সরকারের পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার তথ্য উপত্য, যত প্রকার থিসিস দেশে দেশের বাইরে যদ্দূর পারা যায় সব সময় তিনি দিচ্ছেন, তার সঙ্গে একটা টিম টুম মিলে। তিনি এখন বলতেছেন যে 27 লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে, তার মানে তার ভিতর 18 লক্ষ হচ্ছে নারী। এখন শেখ হাসিনা যেখানে নিয়ে আসছিলেন, তাহলে তার থেকে অবনতি হচ্ছে। 28 লক্ষ যদি আমি ধরি, তাহলে 28 লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে। এই দরিদ্র শেখ হাসিনার আমলে ছিল না। এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে, ডক্টর ইউনূসের যে থিসিস, উনি যে তত্ত্ব দেন যে 30 না 40 বলেন, একটা জিরো হলো, 30, 30। হ্যাঁ, যে হুম। একটা হলো দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাই দেবেন। শূন্য দারিদ্র, শূন্য দারিদ্র। এখন শূন্য দারিদ্র হচ্ছে, উনি দারিদ্র বাড়াচ্ছেন। আরটা হলো নারীর ক্ষমতায়নের যে জায়গাটা, সেটা ওনার কনসেপ্টে ছিল। এখন নারীর ক্ষমতায়নের জায়গাটাও আরো বিপন্ন অবস্থায়। অর্থাৎ ওনার জিরোটাকে কেউ ব্যঙ্গ করে বলতে চায় যে উনি চান এই গরিব মানুষ এবং নারী যারা, এরা দারিদ্রতার একেবারে শূন্যের কোঠা চলে যাক। এইটা বোধহয় ওনার ও, মূল কনসেপ্ট বোধহয় এটা। এখন আবার কেউ কেউ বলছেন যে দরিদ্র মানুষ যদি দেশে না থাকে, উনি ডোনেশন আনবেন কিভাবে? উনি বিভিন্ন দেশে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে, কিন্তু ওখানে যেয়ে তিনি নাকি তার এনজিওর কথাই বলে আসেন, দেশের আরে কথা না। সুদ যাই এবং হোক, এগুলো চক্রবৃদ্ধি সুদ আকারে ওনার যে ব্যবসা, সোশ্যাল হুম, ব্যবসা,
এই ব্যবসা তো যদি দরিদ্র না থাকে তাহলে তো আর ওনার এনজিও থেকে লোন নেবে না। বন্ধ হয়ে যাবে তো, বন্ধ হয়ে যাবে। আর একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, সেটা হচ্ছে এরকম যে আপনারা আশ্রয়ন প্রকল্প করলেন, আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, উনি আশ্রয়ন প্রকল্প করে সবাইকে ঘর বাড়ি বানিয়ে দিলেন, কিন্তু একজন মানুষের কথা আপনারা চিন্তা করেন নাই, যিনি বলছেন তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই। তাকে যদি আপনারা আশ্রয়ন প্রকল্পে একটা ঘর বানিয়ে দিতেন, দেশের আজকে এই পরিস্থিতি হতো না। আপনার এই অভিযোগটা যারা করছেন তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করব না। আচ্ছা, সেই ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনারা একটা ঘর করে দিতেন, আজকে দেশের এই চিত্র মানুষ দেখতো না। ঠিক আছে, যাই হোক, যাই হোক। না, জি, এখন আবার ঠিক কেউ আছে। কেউ বলে, কেউ কেউ এটার প্রেক্ষিতে ইসমাইল ভাই, কেউ কেউ আবার বলে যত লোক লোন নিছে সব ঘর তো ওনার, কারণ লোনের টাকা না দিতে পারলে তো ঘর বাড়ি দখল করে নেয়। ফলে ওনার ঘরের সংখ্যা এত বেশি যে ওনাদের নতুন করে ঘর দেওয়ার প্রয়োজন ছিল কিনা সেটাও একটা বিষয়। ও আচ্ছা, তাহলে সেটা চিন্তা করছেন সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা এখন আরেকটা কথা যেটা আসি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বলতে হবে। আপনাদের পরিকল্পনা কি, বা আপনাদের তৃণমূলের মানুষজন কিভাবে আছে, সেই প্রসঙ্গে আমি একটু পরে যাচ্ছি। জাস্ট নির্বাচন নিয়ে একটু কথা বলে নেই। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। আবার কেউ কেউ বলছেন একজন মানুষ বাংলাদেশের নির্বাচন হোক সেটা চানই না। নানানভাবে নানান কথা হচ্ছে। তাছাড়া বিএনপির যে ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। বেগম খালেদা জিয়া বলছেন যে প্রতি পদে পদে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। এই যে একটা, সবার কিন্তু রিয়েলাইজেশন এখন ঠিক আছে, সবাই বলছেন বাংলাদেশে কি আদৌ নির্বাচন হওয়ার, আবার আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার বলছে যে তারা 6 মাস যাবত একই কথা বলছেন। এটা তারা মুখস্থ করে ফেলছেন, সেটা হচ্ছে ডিসেম্বর অথবা জুন, বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। জুনে কি অবস্থা হয় দেশবাসী এখন দেখতেছে, বন্যা, দুর্ভিক্ষ, নানান রকম, রাস্তাঘাটও তো ডুবে গেছে সবকিছু। কাজেই জুন জুলাইতে বা মার্চ এপ্রিল জুনে দেশের অবস্থা খুবই খারাপ থাকে, বন্যা কবলিত এলাকা থাকে, মানুষের দুর্দশা থাকে। সেই অবস্থায় নির্বাচন নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেন, কিন্তু সরকার বলছে যে জুনের পরে তারা একদিনও থাকবেন না। তার মানে জুন পর্যন্ত তারা থাকতে চান। আপনার কাছে কি মনে হচ্ছে, নির্বাচন কি আদৌ হওয়ার কোনো বা দেয়ার কোনো পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা? ইসমাইল ভাই, আমি দুইজন সেনা কর্মকর্তা দুইবার ক্ষমতা গ্রহণ করেছিলেন, তাদের বক্তৃতাটা আমার মনে আছে। তারা বলছিলেন জাস্ট গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করে দিয়ে আমরা ব্যারাকে ফিরে যাব। ব্যারাকে কিন্তু কেউ ফেরেন নাই, জেনারেল জিয়াউর রহমান ফেরেন নাই, জেনারেল এরশাদও ফেরেন নাই। কিন্তু দুজনেরই বক্তৃতায় ছিল যে আমাদের অভীষ্ট লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার দায়িত্ব গ্রহণ করলে আমরা ব্যারাকে ফিরে যাব, ব্যারাকে ফেরেন নাই। ইউনূস সাহেব বলছিলেন যে আমি এটা চাই না, আমি এটার মানুষ না, আমাকে কেন এখানে আনা হচ্ছে। ওনার উনি কিন্তু জানেন না স্বপ্নে তো। বিভোর ছিলেন, 2007 সালে উনি স্বপ্নে বিভোর ছিলেন। তখনও কিন্তু তিনি নাগরিক শক্তি নামক একটা পার্টি করার প্রক্রিয়া করে একটা পর্যায়ে কিন্তু উনি কি বলবো, রণে ভঙ্গ দিয়ে উনি চলে গেলেন, বুঝলেন যে হবে না। আবার পরবর্তীতে উনি এখন যে দীর্ঘ, ওনার যে মেটিকুলাস ডিজাইন, যেটা ক্লিনটন ফাউন্ডেশনে উনি নিজে বক্তৃতা দিয়ে বলছেন যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি। বাংলাই বলি যে হঠাৎ করে কিছু হয় না, মেটিকুলাস ডিজাইন অর্থাৎ দীর্ঘ সুপরিকল্পনার ভিত্তিতে আমরা এগুলো করছি। তার মানে ওনার ষড়যন্ত্র এবং পরিকল্পনার ভিত্তিতে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে। তো উচ্ছেদই যখন উনি করছেন তখন ওনার শখ থাকবে না? উনি শখ মিটাবার জন্য যে যেগুলো দরকার অনেকগুলো ইতিমধ্যে করে ফেলছেন, যেমন 666 কোটি টাকা সরকারি ট্যাক্স। এই ট্যাক্সটা যদি উনি দিয়ে দিতেন, উনি তো গরিব মানুষ না, তাহলে এই ট্যাক্সটা সরকারের ফান্ডে আসতো। সরকারের ফান্ডে মানে কি, বাংলাদেশের 18 কোটি জনগণের ফান্ডে আসতো। আবার ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা, উনি দুর্নীতি দমন কমিশনকে দিয়ে সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন। হাইকোর্টে একটা মামলায় ওনার বিরুদ্ধে রায় হওয়ার পরে উনি ক্ষমতা আসার পর পর হঠাৎ করে চিত্র চেঞ্জ হয়ে গেল। একজন বিচারপতি বলল যে এই মামলায় আমার পার্টি থাকা ঠিক হবে না, অথচ দীর্ঘদিন শুনানি হয়েছে, ওই বিচারপতি কিন্তু কথা বলেন নাই। যেদিন রায় দেওয়া হয়েছে সেদিনও কিন্তু ওই বিচারপতি কথা বলেন নাই। এরকম ভাবে তারপর ওনার বিশ্ববিদ্যালয় নিতে হবে, আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে, ওয়ালেট ব্যবসা নিতে হবে, তারপর ওনার যা যা দরকার দ্রুততম সময়ের ভিতরে তা কিন্তু অনেক কিছু নিয়েছেন। এখন স্বপ্ন মুঘল সাম্রাজ্যের মতো ওনার যে এনজিও সরকার, বা ওই যে কেউ বলে প্রবাসী, কেউ বলে আন্তর্জাতিক সরকার, এই সরকারকে কতদিন আরো কন্টিনিউ করা যায়। ওনারা যদিও বলেন যে ডিসেম্বর অথবা জুন, কিন্তু এই প্রেস সেক্রেটারি কিন্তু মাঝে একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচনের রোড ম্যাপ সবটাই নির্ভর করছে
সংস্কার কতটা বাস্তবায়িত হলো তার উপরে। তার মানে ওনাদের সংস্কার এই 10 মাসে কিছুই করতে পারেন নাই। এই সংস্কারের নামে যদি আরো 10 বছর ওনাদের রোডম্যাপ করতে পারেন, তাহলে সংস্কার হয় নাই, আমরা কেন ছাড়বো? এরকম কথাও কিন্তু ওনারা বলতে পারেন। সেই জন্য আমার মনে হয় যে নির্বাচন ওনারা দিতে চাইবেন না, তবে অন-11 সরকার আমলেও কিন্তু নির্বাচন দিতে চায় নাই, পরিস্থিতি কিন্তু দেয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য শুনেছি, অন্যদের বক্তব্য শুনেছি। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতর নাই, প্রতিকূল পরিবেশে, কিন্তু বাংলাদেশে অনেকেই বলছে, ডক্টর ইউনূস বলছেন যে একটা দল শুধুমাত্র নির্বাচন চায়। আজকে দেখলাম বহু দল বলতেছে আমরা নির্বাচন চাই, একটা লোক চায় না, সেটা ওনাকে ইন্ডিকেট করতেছে। কাজে উনি চাইবেন টিকে থাকতে, এটা আমাদের ধারণা, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দ্রোহের আগুনে জ্বলে ওঠে। এই স্বপ্ন ওনার বাস্তবায়ন হবে বলে আমার মনে হয় না। আবার কেউ কেউ বলছেন ইউনূস সাহেবের বেশ প্রশংসা করেছেন, তিনি দারিদ্র্য বিমোচন করছেন, তিনি মানুষকে বাংলাদেশে বিনিয়োগ আনছেন, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন। আহ, আবার বলছেন যে ডক্টর ইউনূস সাহেব তিনি নিজ থেকে শুরু করেছেন, নিজের থেকে শুরু করেছেন। স্টারলিংক বাংলাদেশে এনেছেন, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন, সারা ব্যবসাটা পেয়েছে তিনি। আপনি যে হসপিটালের কথা বললেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আপনি যে ম্যান পাওয়ার বিজনেসের কথা বললেন, তিনি তো সফল হচ্ছেন, তিনি তো ব্যবসা গুছিয়ে নিয়েছেন। বললো যে একজন একজন করে শুরু হবে, নেক্সট পদক্ষেপে কারা আসবে তাদেরকে তিনি ডেভেলপ করে দিবেন। আবার কেউ কেউ বলছেন যে জাপান নাকি 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নেবে, সেই 1 লক্ষ লোকও নাকি ওনার ম্যান পাওয়ার বিজনেসের আওতায় আসবে, ওনার তো বিজনেস আছে সেটা, সেটা উনি নিজে করে তারপর অন্যদের মাঝে সেই ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দিবেন, মানুষকে আত্মবিশ্বাসী করে তুলবেন, আত্ম উন্নয়নের সুপ্ত শক্তির বিকাশ ঘটাবেন তিনি, সেটি আমরা দেখতে পাবো। এখন আমরা আসি আপনাদের দল সম্পর্কে একটু যদি বলি, দেশের দলের কি অবস্থা। তৃণমূল নেতা কর্মীরা কিন্তু এই যে দুই একজন করে বের হয়, কেউ কেউ বলে যে হ্যাঁ তাদেরকে তো শেষ করে দিবে। এখন আপনি যে দেশের যে বিরূপ পরিস্থিতির কথা বললেন সেটা ঠিক আছে, এই পরিস্থিতিতে দুই একজন করে বের হওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে, বা আপনারা সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নেবেন কিনা, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? তবে আমার এখানে মাঝে মধ্যে তৃণমূলের কর্মীরা বহু কমেন্টস করে যে আমাদের সম্পর্কে কিছু বলতে বলেন, আমাদের সম্পর্কে যেন কিছু বলা হয়। আপনি কি বলবেন? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কেউ নই, আমি একজন সাধারণ সদস্য। আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অমিত শক্তির অধিকারী। তিনি পৃথিবীতে আমার মনে হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, মানে রাজনীতি যখন থেকে শুরু করছেন এবং এই পর্যন্ত যদি হিসাব করি, তাহলে তিনি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, এবং বাংলাদেশের বিপন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাকে যেখানে নিয়ে আসছেন, প্রায় হারিয়ে যাওয়া আওয়ামী লীগকে যেভাবে পুনরুদ্ধার করছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করছেন, তিনি তার পরিকল্পনা এবং কেন্দ্রীয় কমিটির লোকদের নিয়ে তারা কাজ করতেছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগ তো 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরে 21 বছর রাস্তায় ছিল। যে আওয়ামী লীগকে এতদিন রাস্তায় থাকতে হবে বলে আমি মনে করি না। তবে আওয়ামী লীগ যারা করেন তৃণমূলের লোক, আমিও গ্রাসরুট থেকে উঠে আসা একজন মানুষ, আমিও মনে করি আওয়ামী লীগ যারা করে এরা পাওয়ার জন্য না, এরা আওয়ামী লীগ তাদের কাছে অনুভূতি। আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন, উনি বলছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যারা আওয়ামী লীগ করে অনেক কষ্ট তাদের হচ্ছে, অকল্পনীয় কষ্ট হচ্ছে। বাড়ি ঘরে থাকতে পারতেছে না, মামলা মোকদ্দমা, কোন আয় করতে পারতেছে না, মানুষের সামনে আসতে পারতেছে না, রাস্তায় হিউমিলেট হচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে। এর পরেও যারা আওয়ামী লীগ করেন তারা এই আদর্শের কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা বিবেচনা করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এবং ভিতরে ভিতরে কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এই সুসংগঠিত হওয়ার শক্তিটা একটা সময় কিন্তু রাজপথে নামবে। কিছুদিন আগেও কেউ কল্পনা করছে ঢাকায় বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের লোকরা যাবে? মিছিল সহকারে গেছে। ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে। আমি তৃণমূলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, একটু কষ্ট করুন, ইনশাআল্লাহ আমাদের এই অন্ধকার কেটে যাবে। অন্ধকার কোনোদিন চিরস্থায়ী না। আচ্ছা, একটু যদি আত্মসমালোচনা করতে বলি, কি কি ভুল ত্রুটির কারণে হয়তো এটা দিয়েই শেষ করে ফেলবো, এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, অথবা এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা কি আদৌ টের পাননি? বা আপনাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করেছে? উম আপনাদের সরকারকে তো তারা ব্রিফ করা উচিত ছিল, জানানো দরকার ছিল যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই কথাটা বলেই একটু শেষ করে দিই আমরা। দেখুন, আমার মনে হয় যে কেউ তো ত্রুটির ঊর্ধ্বে না, দায় আমাদেরও নিতে হবে। একটা প্রতিষ্ঠিত সরকার এভাবে
যদি আমি মেটিকুলাস ডিজাইনের কথা বলি, সেই ডিজাইনের ভিতর থেকে আজকে এই বিপন্ন অবস্থাটা হয়ে গেল। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক এবং প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে নিয়ে আমাদের হিসাব করতে হবে, আমাদের রিয়েলাইজ করতে হবে। নিশ্চয়ই আমাদের ব্যর্থতা না থাকলে এত সুন্দর এগিয়ে যাওয়া একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পরেও কেন আজকে আমাদের এই বিপন্ন অবস্থা হলো? এই যে মেটিকুলাস ডিজাইন, শেখ হাসিনা যদিও বারবার বলছেন যে সে ষড়যন্ত্র হচ্ছে বলছেন, তারপর আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না, প্রতিরোধ করতে পারলাম না? সেটা আমাদের বোধহয় আমাদের সংশ্লিষ্ট ফোরামে এটা রিয়েলাইজ করা দরকার। অনেকে আবার বলছেন যে ডক্টর ইউনূস সাহেব তো সত্য কথাই বলছেন। উনি যখন আমেরিকায় গেছেন জাতিসংঘ অধিবেশনে মেটিকুলাস ডিজাইন আপনিও যেটা উল্লেখ করলেন, রিসেট বাটন পুশ করা সব তো উনি সত্য কথাই বলছেন এবং দীর্ঘদিন যে তিনি এই আন্দোলন করে এক ধরনের একটা সরকারের পতন ঘটিয়েছেন। উনি মেটিকুলাস ডিজাইনের কথা বললেন, উনি রিসেট বাটনের কথা বললেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবকিছু উনি পাল্টে দিবেন, সেটাই করছেন। উনার কথা আমরা বুঝতে পারি নাই কেন? উনি তো সুন্দর করে সত্য কথাই বলে যাচ্ছেন সবসময় যে সবকিছু তিনি পরিবর্তন করে দিবেন। না, উনি সত্য সেটাই কথা তো। বলেন, তবে একটু একটু প্রবলেম আছে। উনি ওই যে আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা, উনি মেটিকুলাস ডিজাইন করে সবকিছু করছেন, এটা ক্লিন্টন হ্যাঁ, ফাউন্ডেশনে বলছেন। আবার হ্যাঁ। আরেকটি প্রোগ্রামে যে বলছেন যে আমি কিছুই জানি না, এরা আমাকে ধরে নিয়ে বলছে স্যার আপনার আসতে হবে। ও, এইটা তো একটা সমস্যা। উনি যে জানেন না, আহ, এইটা তো আরেকটা আবার সমস্যা হয়ে গেল তো। ওনার নিয়োগকর্তারা বলছে যে ওনার সাথে তো আমাকে কয়েকদিন যাবত কথাবার্তা হতেছিল, ওই মাসুদের কথা শুনলাম, অনুরোধের কথা। না, না, আবার উনি তো বললেন হসপিটালে উনাকে প্রথম জানানো হলো ফ্রান্সে। প্রথম উনি জানতে পারলেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন ফুল নিয়ে আসলো সবাই নার্সেরা। উনি জানতে পারলেন প্রধানমন্ত্রী, উনি মহা কিছু হয়েছেন বাংলাদেশের এবং তিনি তাহলে খুশি তো হয়েছেন তখন। ওনার যে পেয়ারে লোক ক্লিন্টন সাহেব, জি। সেখানে যে উনি বক্তৃতাটা মিথ্যা দিলেন এবং ওনার মেটিকুলাস ডিজাইনে কারা কারা ছিল তাদের এইভাবে ডাকলেন, আসো আসো মঞ্চে আসো। এই যে দুইটা ভিডিও পাশাপাশি করে অনেকে দুষ্টরা পাশাপাশি দিয়ে দিচ্ছে, ওনার কোন কথাটা সঠিক? আচ্ছা যাক, আমরা সত্য মিথ্যা জনগণ যাচাই করবে। এখন দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা একদম শেষে নির্বাচন চাই। সাধারণ মানুষ একটি দল নির্বাচন চায় না, সবাই চায় নির্বাচন হোক এবং অনেকগুলো নিবন্ধিত দল কিন্তু নির্বাচন চায়। অনিবন্ধিত দল আছে অনেকগুলো যারা নির্বাচন চায় না। এনসিপি সহ আরো অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল আছে যারা নির্বাচন চায় না। আমাদের প্রধান উপদেষ্টাও চান না। বিএনপির মির্জা আব্বাস সাহেব বলেছেন যে হ্যাঁ, জাপানের আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, একটি দল নির্বাচন চায়। মির্জাফর সাহেব বলেছেন একজন মানুষ নির্বাচন চায় না। কাকে মিন করেছে সেটা নিশ্চয়ই সবাই দেশবাসী জানে। যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। দর্শক মন্ডলী, আপনারা শেষ মুহূর্তে কিছু বলার আছে? আমি আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছেন, আজকে সংযুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের মধ্য থেকে সৃষ্ট বাংলাদেশ, ৩০ লক্ষ মানুষ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তির এবং আমাদের পরাজিত শক্তির দ্বারা নিপীড়িত হবে আমি বিশ্বাস করি না। সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার এই কথাই যেন সত্য হয়। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কমেন্টস করেছেন, আমরা সবগুলা দেখিয়েছি। কিন্তু কথার ফাঁকে আর এগুলো পড়তে পারিনি যেহেতু কথাগুলো খুব মূল্যবান ছিল। আইনি ব্যাখ্যা পেয়েছি আমরা অনেক। আবারও আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করব কোনো এক সময়, আপনি যদি আমাদেরকে সময় দেন। সেই সাথে দর্শক মণ্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। যে কয়েক হাজার দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, অন্যরাও দেখতে সুবিধা হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভালো আপনাকে। থাকবেন।